শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অপদার্থ। ঘটনাটি ঘটিয়াছিল অল্পাধিক 40 বছর আগে, তাহাও আবার বিহার প্রদেশের অজ পাড়াগাঁয়ে। সুতরাং ইহাকে আদিমকালের কাহিনী বলিলে অত্যুক্তি হইবে না। গঙ্গার তীরে চরের উপর গ্রাম, দিয়ারা মনোথল। শহর হইতে 14-15 মাইল দূরে। সভ্যতার আলো এখানে মৃৎপ্রদীপের শিখা হইতে বিকীর্ণ হয়। কদাচিৎ হ্যারিকেন লণ্ঠনের ধোঁয়াটে কাঁচের ভিতর দিয়া আত্মপ্রকাশ করে। কিন্তু তবুও গ্রামটি সমৃদ্ধ। প্রায় 300 ঘর ভূঁইয়া রাজপুত এখানে বাস করে। সম্পদ সিং এই গ্রামের বর্ধিষ্ণু জোতদার। 150 বিঘা জমি চাষ করেন। গৃহে লক্ষ্মীর কৃপা উছলিয়া পড়িতেছে। 50 বছর বয়স। গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা ও সম্মান করিয়া চলে। বিপদে আপদে তাহার পরামর্শ সহায়তা অন্বেষণ করে। কিন্তু তাহার মনে সুখ নাই। একমাত্র পুত্র ভূপত সিং মানুষ হইল না। ছেলেবেলা হইতেই ভূপতের স্বভাব কেমন একরকম, কিছুতেই যেন আঁট নাই। তাহার স্বাস্থ্য ভালো, কিন্তু খেলাধুলোয় তাহার মন নাই। লেখাপড়া ও না মা সিং ধং পর্যন্ত করিয়া গুরুজির পাঠশালা ছাড়িয়া দিয়াছে। গ্রাম্য বড় মানুষের ছেলে অল্প বয়সে বকিয়া গেলে ভাং এবং গাঁজা ধরে। নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের সহিত অবৈধ ইয়ার্কির সম্বন্ধ পাতে। কিন্তু ভূপদের সেসব দোষ নাই। সে শুধু কাজ করিতে নারাজ। অথচ গৃহস্থের সংসারে কত না কাজ। খেতে গিয়া চাষবাস তদারক করিতে হয়, ঘরে বসিয়া হিসাব নিকাশ করিতে হয়। যাহার 2-4 বিঘা জমি জমা আছে, তাহারই মামলা মোকদ্দমা আছে। শহরে গিয়া উকিল মোক্তারের সহিত দেখা করিয়া মোকদ্দমার তদবির করা প্রয়োজন। কিন্তু এই সব কাজ সম্পদ সিংকে নিজেই করিতে হয়। উপযুক্ত পুত্র থাকিয়াও নাই। পুত্রের 14 বছর বয়স হইতেই সম্পদ সিং তাহাকে সংসারের ছোটোখাটো কাজে নিযুক্ত করিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু বিশেষ ফল হয় নাই। পিতার আজ্ঞায় ভূপত যথাসাধ্য উৎসাহ সংগ্রহ করিয়া কাজ করিবার চেষ্টা করিত, কিন্তু অল্পকাল পরেই তাহার উৎসাহ ফুরিয়া যাইত। মন উদাস হইয়া পড়িত। একবার সম্পদ সিং তাহাকে লইয়া মামলার তদবির করিতে শহরে গিয়াছিলেন। টাট্টু ঘোড়ায় চড়িয়া শহরে যাইতে মন্দ লাগে নাই, কিন্তু তারপর সারাদিন আদালতে উকিলের পিছু পিছু ঘুরিয়া এবং মামলা মোকদ্দমার অবদ্ধ কচকচি শুনিয়া সে ক্লান্ত হইয়া পড়িয়াছিল। অতঃপর আবার শহরে যাইবার প্রস্তাব হইলে সে লুকাইয়া বসিয়া থাকিত। সম্পদ সিং হতাশ হইয়া হাল ছাড়িয়া দিয়াছিলেন। পুত্রের 17 বছর বয়সী সম্পদ সিং তাহার বিবাহ দিলেন। বধূটির নাম লক্ষ্মী। যেমন সুন্দরী তেমনি মিষ্ট স্বভাব। 14 বছর বয়স, শেয়ানা হইয়াছে। সম্পদ সিং ভাবিলেন, নিজের সংসার হইলে ভূপদের সংসারে মন বসিবে। কিন্তু হায় রাম, ভূপদের কর্মজীবনে তিলমাত্র পরিবর্তন দেখা গেল না। বরং আগে যদি বা নৈশকর্মের পীড়নে উত্তপ্ত হইয়া সে ক্ষেত খামারের দিকে পা বাড়াইত, এখন নিরবচ্ছিন্ন ঘরের কোণে আড্ডা গাড়িল। লক্ষ্মী মেয়েটি বড় বুদ্ধিমতী। সে 2-4 মাসের মধ্যেই শ্বশুরবাড়ির হালচাল বুঝিয়া লইল। শ্বশুরের দুঃখ অনুভব করিল। স্বামীও যে সুখী নয় তাহাও অনুমান করিল। কিন্তু কেন যে স্বামীর মন কর্মবিমুখ তাহা বুঝিতে পারিল না। নির্জনে সে চোখের জল ফেলিয়া ভাবিত, পাড়াপড়শির মেয়েরা বলে তাহার স্বামী অলস, অপদার্থ, অকর্মণ্য। তাহা সত্য নয়। তাহার স্বামী মানুষের মতো মানুষ, কেবল নিয়তির দোষে এমন হইয়াছে। হে ভগবান, তুমি আমার স্বামীর নিয়তির দোষ কাটাইয়া দাও। আমি বুকের রক্ত দিয়া পূজা দিব। ভূপতের নিয়তির দোষ কাটিল না। বছরের পর বছর কাটিয়া যাইতে লাগিল, কিন্তু ভূপত গ্রামের জনসংখ্যা বৃদ্ধি করা ছাড়া আর কোনো কাজই করিল না। ভূপদের বিবাহের 8 বছর পরে একটি ঘটনা ঘটিল। ভূপদের বয়স তখন 25। সে 4টি সন্তানের পিতা।
সম্পদ সিংয়ের বয়স 60-এর কাছাকাছি, কিন্তু তিনি এখনও সমস্ত সংসারের কর্মভার একাই বহন করিতেছেন। গ্রামের একটি যাযাবর বায়োস্কোপ কোম্পানি আসিল। তখন নির্বাক চলচ্চিত্র দেশে বেশ প্রতিষ্ঠা লাভ করিয়াছে। লাইমলাইটের পরিবর্তে বিদ্যুৎবাতির সাহায্যে চলচ্চিত্র প্রদর্শন প্রচলিত হইয়াছে। একদল ব্যবসায়ী বুদ্ধিসম্পন্ন উৎসাহী লোক গরুর গাড়িতে যন্ত্রপাতি লইয়া গ্রামে গ্রামে বায়োস্কোপ দেখাইয়া ফিরিতেছে এবং প্রচুর পয়সা পিটিতেছে। 1 আনা 2 আনার টিকিট বায়োস্কোপ দেখিবার জন্য প্রত্যেক গ্রামে ছেলেবুড়ো ভাঙিয়া পড়ে। গ্রামের মাঠে তাঁবু পড়িয়াছে। সন্ধ্যার পর ডায়নামো চালাইয়া বিদ্যুৎ বাতি জ্বালা হইল। বিদ্যুৎ বাতি গ্রামের কেহ পূর্বে দেখে নাই। আলো দেখিয়াই সকলের চক্ষু স্থির। তারপর যখন ছবি দেখিল, তখন আর কাহারও মুখে বাক্য রইল না। ভূপদও ছবি দেখতে গিয়াছিল, কিন্তু তাহার চোখে ছবির চেয়ে বিদ্যুতের আলোই বেশি সম্মোহন বিস্তার করিয়াছিল। এ কি অপূর্ব আলো! এমন আলো মানুষ জ্বালিতে পারে? কেমন করিয়া জ্বালে? তেল নাই, দেশলাই নাই, ফু দিলে নেভে না, দেওয়ালে টিপলেই জ্বলে ওঠে। রাত্রে ভূপদ ভালো ঘুমাইতে পারিল না। যখন ঘুমাইল তখন দেখিল শত শত হুড়ি পড়ি বিজলি বাতির মতো ভাস্বর মূর্তিতে তাহাকে ঘিরিয়া নাচিতেছে। জাগিয়া দেখিল দ্বারের কোণে রেডি তেলের মিটিমিটি আলো। কুনুয়ে ভর দিয়া উঠিয়া সে লক্ষ্মীর ঘুমন্ত মুখ দেখিল। না, এ আলোতে লক্ষ্মীর মুখ ভালো দেখা যায় না। ওই আলো জ্বালাইয়া লক্ষ্মীর মুখ দেখিতে হয়। গাঢ় আবেগ ভরে সে লক্ষ্মীর শিথিল অধরে চুম্বন করিল। লক্ষ্মী আধো জাগ্রত হইয়া তাহার গলা জড়াইয়া লইল। সকালে ভূপদ গিয়া বায়োস্কোপের মিস্ত্রির সহিত ভাব করিয়া ফেলিল। তাহাকে প্যাড়া গোলাপজামুন খাওয়াইল। মিস্ত্রি যত্ন করিয়া তাহাকে বিদ্যুৎ জন্য যন্ত্র দেখাইল এবং প্রক্রিয়া বুঝাইয়া চেষ্টা করিল। ভূপদ কিছুই বুঝিল না, কিন্তু চমৎকৃত হইয়া রহিল। ব্যবসা এখানে ভালো চলিতেছে দেখিয়া বায়োস্কোপের দল 2-3 দিন থাকিয়া গেল। তারপর একদিন সকালবেলা মালপত্র যন্ত্রপাতি গরুর গাড়িতে বোঝাই করিয়া প্রস্থান করিল। সেই দিন সন্ধ্যাবেলা দেখা গেল ভূপদ গ্রামে নাই। বায়োস্কোপের দলের সঙ্গে সঙ্গে সেও অন্তর্ধান করিয়াছে। সে রাত্রে বেশি খোঁজখবর লওয়া চলিল না। পরদিন প্রাতে সম্পদ সিং চারিদিকে লোক পাঠাইলেন। কয়েক মাইল দূরের একটি গ্রামে বায়োস্কোপের দলের সন্ধান মিলিল, কিন্তু ভূপদকে পাওয়া গেল না। সে তাহাদের সঙ্গে আসে নাই। সম্পদ সিং অতিশয় কাতর হইলেন। নাতি নাতনিদের কোলে লইয়া বাবুয়ারে বাবুয়ারে বলিয়া কাঁদিতে লাগিলেন। একে পুত্রের স্নেহে তাহার হৃদয় বিকল, উপরন্তু তাহারই কোনো অনস্কিত অবহেলার ফলে ভূপদ অভিমানে গৃহত্যাগ করিয়াছে, এই কথা ভাবিয়া তাহার হৃদয় বিদীর্ণ হইতে লাগিল। লক্ষ্মী কিন্তু কাঁদিল না, সে শক্ত রহিল। ভূপদকে তাহাকে কিছু বলিয়া যায় নাই, কিন্তু সে মনে মনে বুঝিল। শ্বশুরের কান্নাকাটি দেখিয়া সে দ্বারের আড়াল হইতে নিম্ন স্বরে বলিল, বাবুজি, হয়রান হবেন না, কোনো ভয় নেই। সম্পদ সিং চক্ষু মুছিয়া ভগ্নস্বরে বলিলেন, বেটি, তুমি কিছু জানো? কেন সে চলে গেল? কোথায় চলে গেল? লক্ষ্মী বলিল, জানি না, কিন্তু আপনি ভয় পাবেন না, উনি শীঘ্রই ফিরে আসবেন। পুত্রবধূর দৃঢ়তায় সম্পদ সিং আশ্বস্ত পাইলেন, কিন্তু 6 মাস কাটিয়া গেল, ভূপদের দেখা নাই। সম্পদ সিং আবার ব্যাকুল হইয়া উঠিলেন। লক্ষ্মীর মনও অজানিত আশঙ্কার স্পর্শ লাগিল। তারপর হঠাৎ একদিন ভূপদ ফিরিয়া আসিল। ছোট বড় করিয়া চুল ছাঁটা, গায়ে সিল্কের পাঞ্জাবি, এক মুখ হাসি। ভূপদ যেন আর সে ভূপদ নয়, তাহার আকৃতি প্রকৃতি সমস্ত বদলাইয়া গিয়াছে। ভূপদ পিতার পদধূলি লইল। সম্পদ সিং বাবুয়ারে বলিয়া পুত্রকে জড়াইয়া ধরিলেন। অতঃপর তিনি একটু শান্ত হইলেন। ভূপদ গত 6 মাসের কাহিনীও বলিল। বায়োস্কোপ দলের মিস্ত্রির নিকট ঠিকানা জানিয়া লইয়া সে কলিকাতায় গিয়াছিল। কলিকাতায় একটি ইলেকট্রিক কোম্পানির কারখানায় চাকরি লইয়া বিদ্যুৎ বিদ্যা শিখিয়াছে। কোম্পানির বড় সাহেব বিদ্যুৎ সম্বন্ধে তাহার সজাত বুদ্ধি দেখিয়া তাহাকে চাকরি দিয়াছেন।
শীঘ্রই পাটনায় বিদ্যুৎ বাতি আসিবে। ভূপত কোম্পানির পক্ষ হইতে পাটনায় বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মেরামতির দোকান খুলিবে। 50 টাকা মাইনেও কমিশন। সম্পদ সিং বলিলেন, বেটা, তুমি পরের নৌকরি কেন করবে? তোমার কি পয়সার অভাব? ভূপত বলিল, পয়সার জন্য নয় পিতাজি, আমি বিজলির কাজ করব। বিজলির কাজ করতে আমি ভালোবাসি। পাটনায় বাসা ঠিক করে আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি। বুতুরদেরও নিয়ে যাব। সম্পদ সিং তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তোমার যে কাজ ভালো লাগে তাই করো বেটা। আমিও তোমার সঙ্গে পাটনায় যাব, তোমার ঘর বসত করে দিয়ে আসব। পরদিন ভূপত পিতা ও স্ত্রী পুত্র লইয়া পাটনায় চলিয়া গেল। ভূপদের অপদার্থ নাম ঘুচিয়াছে, সে তাহার স্বধর্ম খুঁজিয়া পাইয়াছে। ভাবিতেছে, ভূপত যদি 100 বর্ষ পূর্বে এমনকি 50 বছর পূর্বেও জন্মগ্রহণ করিত, তাহা হইলে কি হইত? তখন বিদ্যুৎ যন্ত্র আবিষ্কৃত হয় নাই। ভূপত সম্ভবত নিষ্কর্ম অপদার্থ বদলাম লইয়াই জীবন কাটাইয়া দিত। বর্তমানেও এমনই কত অবতার্থ মানুষ অজ্ঞাত ভবিষ্যতের পানে চাহিয়া নিষ্ক্রিয় নিরর্থক জীবন কাটাইয়া দিতেছে। কে তাহার হিসাব রাখে? নমস্কার।